রং বেরং কথার গল্প পাঠে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। এখন আমি পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস যোগাযোগ, 10ম পর্ব। বাদলা করেছে। বিপ্রদাসের শরীরটা ভালো নেই। বালাপোষ মুড়ি দিয়ে আধশোয়া অবস্থায় খবরের কাগজ পড়ছে। কুমুর আদরের বিড়ালটা বালাপোষের একটা ফালতু অংশ দখল করে গোলাকার হয়ে নিদ্রামগ্ন। বিপ্রদাসের টেরিয়র কুকুরটা অগত্যা ওর স্পর্ধা সহ্য করে মনিবের পায়ের কাছে শুয়ে স্বপ্নে এক একবার গো গো করে উঠছে। এমন সময় এলো আরেক ঘটক। নমস্কার। কে তুমি? ঘটক মিথ্যে কথা বলল। বলল, আজ্ঞে, কর্তারা আমাকে খুবই চিনতেন। আপনারা তখন শিশু। আমার নাম নীলমণি ঘটক, নাঙ্গামণি ঘটকের পুত্র। কি প্রয়োজন? ভালো পাত্রের সন্ধান আছে, আপনাদেরই ঘরের উপযুক্ত। বিপ্রদাস একটু উঠে বসল। ঘটক রাজাবাহাদুর মধুসূদন ঘোষালের নাম করলে। বিপ্রদাস বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলে, ছেলে আছে নাকি? ঘটক জিভ কেটে বললে, না, তিনি বিবাহ করেননি, প্রচুর ঐশ্বর্য, নিজে কাজ দেখা ছেড়ে দিয়েছেন, এখন সংসার করতে মন দিয়েছেন। বিপ্রদাস খানিকক্ষণ বসে গুড়গুড়িতে টান দিতে লাগলো। তারপরে হঠাৎ একসময় একটু যেন জোর করে বলে উঠল, বয়সের মিল আছে এমন মেয়ে আমাদের ঘরে নেই। ঘটক ছাড়তে চায় না। বরের ঐশ্বর্যের যে পরিমাণ কত, আর গভর্নরের দরবারে তার আনাগোনার পথ যে কত প্রশস্ত, ইনিয়ে বিনিয়েই তারই ব্যাখ্যা করতে লাগলো। বিপ্রদাস আবার স্তম্ভিত হয়ে বসে রইল। আবার অনাবশ্যক বেগের সঙ্গে বলে উঠল, বয়সে মিলবে না। ঘটক বললে, ভেবে দেখবেন, 2-4 দিন বাদে আরেকবার আসবো। বিপ্রদাস দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার শুয়ে পড়ল। দাদার জন্য গরম চা নিয়ে কুমু ঘরে ঢুকতে যাচ্ছিল। দরজার বাইরে গামছা শুদ্ধ একটা ভিজে জীর্ণ ছাতি ও কাদামাখা তালতলা চটি দেখে থেমে গেল। ওদের কথাবার্তা অনেকখানি কানে পৌঁছল। ঘটক তখন বলছে, রাজাবাহাদুর এবার বছর না যেতে মহারাজা হবেন, এটা একেবারে লাট সাহেবের নিজ মুখের কথা। তাই এতদিন পরে তার ভাবনা ধরেছে মহারানীর পদ এখন আর খালি রাখা চলবে না। আপনাদের গ্রহাচার্য কিনু ভট্টা দূর সম্পর্কে আমার সম্বন্ধী। তার কাছে কন্যার কুষ্টি দেখা গেল, লক্ষণ ঠিকটি মিলেছে। এই নিয়ে শহরের মেয়ের কুষ্টি ঘাটতে বাকি রাখেনি। এমন কুষ্টি আর একটিও হাতে পড়ল না। এই দেখে নেবেন, আমি আপনাকে বলে দিচ্ছি, এ সম্বন্ধ হয়েই গেছে এ প্রজাপতির নির্বন্ধ। ঠিক এই সময়ে কুমুর আবার বাচক নাচল। শুভলক্ষণের কী অপূর্ব রহস্য! কিনু আচার্য কতবার তার হাত থেকে বলেছে, রাজরানী হবে সে। কর্কশটি সেই পরিণত ফলটা আপনি যেচে আজ তার কাছে উপস্থিত। ওদের গ্রহাচার্য এই কদিন হলো বার্ষিক আদায় করতে কলকাতা এসেছিল। সে বলে গেছে, এবার আষাঢ় মাস থেকে বৃষরাশির রাজসম্মান, স্ত্রীলোক ঘটিত অর্থলাভ, শত্রুনাশ, মন্দের মধ্যে পত্নীপীড়া, এমনকি হয়তো পত্নী বিয়োগ। বিপ্রদাসের বৃষরাশি, মাঝে মাঝে দৈহিক পীড়ার কথা আছে, তারও প্রমাণ হাতে হাতে, কাল রাত থেকেই স্পষ্টই সর্দির লক্ষণ। আষাঢ় মাসও পড়ল, পত্নীর পীড়া ও মৃত্যুর কথাটা ভাববার আশু প্রয়োজন নেই। অতএব এবার সময় ভালো। কুমু দাদার পাশে বসে বললে, দাদা, মাথা ধরেছে কি? দাদা বললে, না। চা তো ঠান্ডা হয়ে যায়নি? তোমার ঘরে লোক দেখে ঢুকতে পারলুম না। বিপ্রদাস কুমুর মুখের দিকে চেয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললে। ভাগ্যের নিষ্ঠুরতা সবচেয়ে অসহ্য। যখন সে সোনার রথ আনে, যার চাকা অচল। দাদার মুখভাবে এই দ্বিধার বেদনা কুমুকে ব্যথা দিলে। দৈবের দানকে কেন দাদা এমন করে সন্দেহ করছেন? বিবাহ ব্যাপারে নিজের পছন্দ বলে যে একটা উপসর্গ আছে, এই চিন্তা কখনো কুমুদিনীর মাথায় আসেনি। শিশুকাল থেকে পরে পরে সে তার 4 দিদির বিয়ে দেখেছে। কুলিনীর ঘরে বিয়ে, কুল ছাড়া আর বিশেষ কিছু পছন্দের বিষয় ছিল তাও নয়। ছেলেপুলে নিয়ে তবু তারা সংসার করছে, দিন কেটে যাচ্ছে। যখন দুঃখ পায় বিদ্রোহ করে না, মনে ভাবতেও পারে না যে কিছুতেই এটা ছাড়া আর কিছুই হতে পারত। মা কি ছেলে বেছে নেয়? ছেলেকে মেনে নেয়। কুপুত্রও হয়, সুপুত্রও হয়। স্বামীও তেমনি। বিধাতা তো দোকান খোলেননি, ভাগ্যের উপর বিচার চলবে কার? এতদিন পরে কুমুর মন্দভাগ্যের তেপান্তর মাঠ পেরিয়ে এলো রাজপুত্র ছদ্মবেশে। রথচক্রের শব্দ কুমু তার হৃৎস্পন্দনের মধ্যে ওই যে শুনতে পাচ্ছে। বাইরের ছদ্মবেশটা যে যাচাই করে দেখতেই চায় না।
তাড়াতাড়ি ঘরে গিয়ে সে পাজি খুলে দেখলে আজ মনোরথ দ্বিতীয়া। বাড়িতে কর্মচারীদের মধ্যে যে কয়জন ব্রাহ্মণ আছে সন্ধ্যাবেলা ডাকিয়ে তাদের ফলার করালে, দক্ষিণাও যথাসাধ্য কিছু দিলে। সবাই আশীর্বাদ করলে, রাজরানী হয়ে থাকো, ধনে পুত্রে লক্ষ্মীলাভ হোক। দ্বিতীয়বার বিপ্রদাসের বৈঠকখানায় ঘটকের আগমন। তুড়ি দিয়ে শিব শিব বলে বৃদ্ধ উচ্চস্বরে হাই তুললে। এবার অসম্মতি দিয়ে কথাটাকে শেষ করে দিতে বিপ্রদাসের সাহস হলো না। ভাবলে, এত বড় দায়িত্ব নিই কী করে? কেমন করে নিশ্চয়ই জানবো কুমুর পক্ষে এ সম্বন্ধ সবচেয়ে ভালো নয়? পরশুদিন শেষ কথা দেবে বলে ঘটককে বিদায় করে দিলে।